ব্যক্তি এমন একটা কাজ করেছেন, সেই কাজটার প্রভাব কি হতে পারে এবং তিনি গুরুত্বপূর্ণ যে একটা দায়িত্বে আছেন এই মুহূর্তে, সেই দায়িত্বটাও তার থাকা উচিত কিনা, তাকে সেই দায়িত্বে রাখা উচিত কিনা, এই প্রশ্নটা তোলা দরকার। আমরা জনাব ফজলুর রহমান যা ফেসবুকে লিখেছেন সেটা নিয়ে গতকাল সারাদিন বেশ আলোচনা হয়েছে, এমনকি সরকারকেও রেসপন্ড করতে হয়েছে। সরকারকে রেসপন্ড করতে হয়েছে কারণ তিনি সেই সরকারের মানুষ না হলেও সরকারের দেয়া একটা দায়িত্ব পালন করছেন, অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং সেই দায়িত্বের ক্ষেত্রেই বিরাট প্রশ্ন তৈরি হতে পারে তার এই ধরনের মন্তব্য। আমরা তার বক্তব্যটা একটু যদি পড়ি, তিনি ফেসবুকে লিখেছিলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। আমি আবারও পড়ছি, তিনি বলছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। এখানে জনাব শফিকুল আলম, অন্তর্বর্তী সরকারের আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব, বলছেন, বাংলাদেশ সকল সার্বভৌমত্ব স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল ALM ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না। মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জেনারেল ফজলুর রহমান সম্পর্কে আমরা জানি যে বীর বললাম কেন, যে আমাদের বাহিনীগুলো সবসময় সেই অর্থে চ্যালেঞ্জের মুখোমুখি হয় না, কিন্তু তিনি হয়েছিলেন এবং তিনি যখন বিডিআর তখন ছিল সেটার প্রধান ছিলেন, সেই সময় তিনি খুবই গুরুত্বপূর্ণ দুটো ঘটনার সময় তিনি প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি পদুয়া, আমি ভুল না করলে, চেকপোস্ট দখল করেছিল এবং তার জেরে রৌমারীতে বিএসএফ যে আক্রমণ করতে এসেছিল সেখানে অত্যন্ত বিরচিতভাবে আমাদের বিডিআর সেটা প্রতিহত করেছে এবং সেখানে ভারতীয় বাহিনীর হতাহত অনেক বেশি হয়েছিল আমাদের চাইতে। ভারতকে সেই সময় আমাদের জনগণ, কারণ ওই রৌমারীতে ওই ঘটনা ঘটেছিল, জনগণ বিজেপি তখন বিডিআর ছিল, বিডিআরের সাথে এক কাট্টা হয়ে দারুণ প্রতিরোধ করে তুলেছিল। সো এই বীরত্ব তার আছে, সেই হিস্ট্রি আছে, সেটাকে আমরা শ্রদ্ধা করি এবং বলা হয় যে এই ঘটনার কারণে তিনি ভারতীয়দের অত্যন্ত কঠোর, বিশেষ করে শাসক গোষ্ঠীর অত্যন্ত কঠোর বিরাগভাজন মানুষ। কিন্তু একটা ব্যাপার খুব জরুরি, যেন ফজলুর রহমান জাস্ট একজন প্রাইভেট সিটিজেন এই মুহূর্তে নন, উনি সরকারের অংশ নন, কিন্তু কিছুদিন আগে সরকার, কয়েক মাস হয়ে গেল, অনেকেরই নানান রকম পরামর্শ ছিল, শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রধান করা হয়েছে এই ফজলুর রহমানকে, মেজর জেনারেল ফজলুর রহমান। মানে আমরা প্রথম থেকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কথা বলতাম, সেটা হচ্ছে হত্যাকাণ্ডের ট্রিগার অনেক ক্ষেত্রে আমাদের বিডিআর সদস্যরা টিপেছেন, হত্যা করেছেন, নানান রকম নির্যাতন করেছেন, এগুলো ঠিক আছে, কিন্তু শুধুমাত্র একটা সোকল ডাল ভাত কর্মসূচির মতো একটা অজুহাতে এই বিভৎস ঘটনা ঘটিয়ে দেয়া যায়, যেখানে এতজন মিলিটারি অফিসার মারা গেছে। পৃথিবীর বিরাট বিরাট যুদ্ধের ইতিহাসেও এতজন অফিসার একসাথে মারা যাওয়ার হিস্ট্রি নেই। এটা শুধুমাত্র এই ডাল ভাত কর্মসূচি বা কিছু অন্য কোনো অসন্তোষের জন্য বিডিআরের জওয়ানরা এই ঘটনা ঘটিয়েছে, এটা অকল্পনীয়, এটা আমরা কেউ কখনো বিশ্বাস করিনি। ফলে দীর্ঘদিন থেকে এই আলাপ ছিল যে যারা হত্যাকাণ্ড করেছে, যারা বিদ্রোহ করেছে, তাদের বিচার হবে, কিন্তু ভবিষ্যতে জাতির নিরাপত্তার স্বার্থে একটা সিরিয়াস তদন্ত হওয়া দরকার, যেখানে আসলে আমাদের খুঁজে বের করতে হবে এর সাথে আর কে কে জড়িত আছে, কারা জড়িত আছে, কিভাবে জড়িত আছে, কোনো বহির্দেশের জড়িত থাকার স্কোপ আছে কিনা, এবং এই আলাপ আছে এবং আমি এই আলাপটাকে সিরিয়াসলি তদন্ত করা প্রয়োজন বলেও মনে করি যে ভারত কোনো না কোনোভাবে এর সাথে জড়িত কিনা। ভারতের সেই রৌমারীর ঘটনার পর থেকে আমাদের বিডিআরের উপরে ক্ষুব্ধতা ছিল। নট অনলি দ্যাট, শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনীকে ভীষণ ভীতির মধ্যে ফেলার জন্য তাদের চেষ্টা থাকতেই পারে, লজিকলি থাকতে পারে। তাহলে সেই রকম একটা দেশের দিক থেকে, আবারও বলছি এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এগুলো হতেই পারে, কিন্তু কোনো বহিঃশক্তি এসে ভারত বা আর কেউ বাংলাদেশের এই পুরো ইন্টেলিজেন্সকে বাইপাস করে অথবা ইন্টেলিজেন্স ছিল সেটাকে গোপন করে এই ঘটনা ঘটিয়ে গেছে। আমরা যদি এই তদন্ত করে বের করতে না পারি আমাদের সেনাবাহিনী কি পরিমাণ ভালনারেবল
সেটা আমরা আসলে বুঝতেই পারি এবং সেটা থেকেই যাবে। সো এটার তদন্ত হওয়া দরকার ছিল এবং জনাব ফজলুর রহমানের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল। এখন যে বড় বিপদটা তৈরি হয়েছে, সরকার শুধু এটা ডিনাই করলে হবে বলে আমি মনে করি না, ফজলুর রহমান সাহেবকে পদে রাখা উচিত বলেও আমি মনে করি না। আমি আপনাদের অপিনিয়ন চাই, আমি আমার যুক্তিটা দেই, তারপর আপনারা আমার এই ভিডিওর মন্তব্যে অপিনিয়ন জানাবেন। ভারতের প্রতি তীব্র ক্ষোভ এবং বিশেষ করে তিনি যে কথাটা বললেন, আমরা জানি কিনা জানি না, জাতিসংঘের অধীনে যে কেউ কোনো একটা দেশ যদি আরেক দেশের সার্বভৌম যে বাউন্ডারি সেটার প্রতি হুমকি তৈরির কথা বলে, এটা একটা যুদ্ধ করার মতো পরিস্থিতি। আপনি যদি পদক্ষেপ নিতে যান তাহলে আপনার সভরেন যে বাউন্ডারি সেটা রক্ষা করতে হবে, সেটা রেসপেক্ট করতে হবে। জনাব ফজলুর রহমান ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নিতে বলছেন এবং ওনার কথাতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী নয়, তাই চীনের সাথে আলাপ করতে হবে, চীন সহ এই কাজটা করতে হবে। মানে টোনটা এরকম, ভারত পাকিস্তানের যদি যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধটা যেহেতু ভারতের ওই ফ্রন্টে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, এদিকে ভারতের মনোযোগ কমে যাবে এবং এই ফাঁকে এসে আমরা এটা দখল করে নেব, চায়না সাহায্য করলে এটা হয়ে যাবে। মানে এমনি আমরা বলি, আমি তদন্ত কমিশন সরিয়ে রাখি, আমি জনাব ফজলুর রহমানের প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখেই বলছি। মানে একজন মিলিটারি জেনারেল এই কথা বলছেন যেটা সম্ভব, তার কাছে মনে হচ্ছে চীনের সাহায্যে আমরা সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে। মানে ভারত পাকিস্তান আক্রমণ করবে এবং ভারত এই জায়গাগুলো সব অরক্ষিত রেখে চলে যাবে, ভারত চায়নার সাথে সব কিছু অরক্ষিত রেখে চলে যাবে এবং আমরা সুরসুর করে দখল করে নিতে পারবো। এটা লিস্ট মিলিটারি নলেজ থাকলেও না কেউ আসলে এভাবে ভাবে না। উনি ভেবেছেন। তার চাইতে জরুরি কথা যেটা বলছিলাম, বিডিআর হত্যাকাণ্ডের সাথে যেহেতু ভারত একটা খুবই প্রাইম সাসপেক্ট কান্ট্রির মধ্যে একটা, ভারতের প্রতি অনেকের অঙ্গুলি নির্দেশ করা হয় এবং আমি আবারও বলছি সাধারণ যুক্তিতে এটাকে যথেষ্ট লজিক্যাল বলে মনে হয়। ওই হত্যাকাণ্ডের সময় হিন্দিতে কথা বলছেন এরকম সাক্ষ্য দেন আমাদের নিহত সামরিক বাহিনী অফিসারদের স্বজনরা, কয়েকজনের টেস্টিমনি ইউটিউবে পাওয়া যায়। সুতরাং এটার খুবই সম্ভাবনা আছে। এখন সমস্যা হচ্ছে জেনুইন একটা তদন্ত, ভালো একটা তদন্তেও যদি বেরিয়ে আসে যে ভারত এর সাথে জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে, সেই ক্ষেত্রে জনাব ফজলুর রহমানের মতো একজন মানুষ যিনি ভারতের অখণ্ডতা ধ্বংস করে ফেলে ভারতের সেভেন সিস্টার দখল করে নিয়ে আসতে চান, তখন কি সেই রিপোর্টে আর ক্রেডিবিলিটি থাকবে? জাস্ট আমরা নিউট্রালি কথা বলি, কারণ যিনি তদন্ত কমিশনের প্রধান হবেন তিনি একজন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজটা করবেন এরকমভাবে আমরা ধরে নিতে চাই, এটাই হওয়ার কথা। তিনি তদন্ত করবেন, তিনি যদি প্রিকনসিভড আইডিয়া থাকে, বায়াস থাকে, কনফার্মেশন বায়াস যদি থাকে যে উনি মনেই করেছেন ইন্ডিয়া, তারপর তার সাথে কিছু কিছু জিনিস মিলিয়ে নিলেন। কিন্তু না, আমরা দেখতে চাই বা একটা জেনুইন তদন্ত, আমরা আসলে একটা জেনুইন তদন্ত চাই। সেই তদন্ত হতে হবে নিরপেক্ষভাবে, প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য নিয়ে তারপর ফাইনালি তারা একটা সিদ্ধান্ত নেবেন, এটা হওয়া উচিত। কিন্তু দেখা গেল এমন একজন মানুষ এখন এটাকে চেয়ার করছেন, যদি খুব ভালো তদন্তেও ভারত আসে এটাকে খুব সহজেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ ভারত পাবে। বা এই প্রশ্ন কেউ যদি করে যে এইরকম ভারত বিদ্বেষী একজন মানুষ, যিনি ভারত বিদ্বেষী অনেক মানুষ এই দেশে আছে, ভারতের প্রতি বিদ্বেষ ভারত নিজে তৈরি করেছে, কিন্তু যে ভারতের সেভেন সিস্টার্স দখল করে নিতে বলছে এখনো, সেই মানুষটা একটা তদন্ত কমিটি লিড করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে অচিরেই এই তদন্ত কমিশন থেকে সরানো উচিত, তাকে বুঝিয়ে, তাকে ব্যাপারটা, উনি একটা ডিজাস্টার করে ফেলেছেন। একই ধরনের একটা ডিজাস্টার একবার একজন উপদেষ্টা করেছিলেন যারা মাহফুজ আলম, মানে সব কিছু তাদের অখণ্ড ভারত আছে আর আমরা এগুলো সব সেই পুরনো সীমানা টিমানা নিয়ে দিয়ে উনি স্ট্যাটাসটা সরিয়ে ফেলতে হয়েছিল। এগুলো বালখিল্য। মাহফুজ আলমের মতো একজন এই বালখিল্য করেছেন, তার বয়স বালকেরই, মানে রাষ্ট্র পরিচালনার দিক থেকে বলতে পারি, কিন্তু অত্যন্ত পরিণত বয়সে জনাব ফজলুর রহমান এই কাজ করেছেন। এটা কোনোভাবেই আমি মনে করি না ঠিক আছে। আমি চাই সরকারের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট যথেষ্ট না, সরকারের খুব দ্রুত এই ব্যাপারে ভাবা উচিত, আলোচনা করা উচিত। এবং আমি আবারও বলছি, আমি মনে করি না তার আর এই কমিশনটাকে লিড করা উচিত। আপনারা যদি এটাকে যৌক্তিক মনে করেন আপনাদের মতামত জানাতে পারেন, আর কেন যৌক্তিক না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাও জানান। আমাদের একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে যখন একটা কমিশন তৈরি হয় এটা শুধুমাত্র আমরা না বা ভারতও না, এটা আমরা চাইবো সেটা যদি সেই মান হয় সেটা আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই।
আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই যে দেখো আমার দেশে কি হয়েছে। এবং আবারও বলছি, হাইপোথেটিকলি ধরে নিচ্ছে সেখানে পাওয়া গেল ভারত এভাবে ইনভলভ ছিল, আমরা সারা পৃথিবীর সামনে দেখাতে পারবো ভারত কিভাবে আমাদের দেশে ডিজাস্টার ঘটিয়েছে। এই প্রত্যেকটা জিনিস অনেকেই ফু দিয়ে উড়িয়ে দেবেন, যেন ফজলুর রহমান গতকাল যা করেছেন সেইটাকে রেফার করে। এটা একটা ডিজাস্টার, পিওর ডিজাস্টার। গতকাল থেকে কুমিল্লার মুরাদনগরে একটা ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। ঘটনাটা আরও আগে ঘটেছে, কিন্তু গতকালই এটার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে একজন নারীকে, এবং এই নারীর ক্ষেত্রে আরেকটা নতুন ডাইমেনশন আছে, এক্সট্রা ডাইমেনশন আছে এখন এই মুহূর্তে, এটাও আলোচনার ব্যাপার, কারণ এটা নিয়ে অন্তত ভারতের মিডিয়া প্রচুর শোরগোল করবে। সেটা হচ্ছে সেই নারী হিন্দু সম্প্রদায়ের, তাকে নির্যাতন বা ধর্ষণের চেষ্টা হচ্ছে, তাকে বিবস্ত্র করা হচ্ছে, এরকম একটা ভিডিও করে সেটা ছেড়ে দেয়া হয়েছে। এবং প্রথম যেভাবে খবর এসছে, এবং সেটাতেই আসলে মূল ডিবেটটা, সেটা হচ্ছে যাকে প্রধান অভিযুক্ত এখানে বলা হচ্ছে তিনি বিএনপি করেন, এরকম একটা তথ্য সামনে আসার কারণে যেটা হয়েছে, এটা মারাত্মকভাবে পলিটিসাইজড হয়েছে। অনেকেই এটাকে বিএনপি এই রকম করছে, তাদেরকে নিয়ে কি হবে, ক্ষমতায় না আসতেই এই অবস্থা, ক্ষমতায় আসলে কি হবে, নানান কথাবার্তা শুরু হয়ে গেছে। এই সময়ের মধ্যে যেটা হয় তাহলে আসলে যে এইরকম একটা মারাত্মক ঘটনা, এই ঘটনাটা নিয়ে অবশ্য দ্বিমত আছে, এইটুকু একটু বলে রাখা ভালো। সেটা হলো কেউ কেউ বলছেন, আমি নিশ্চিত নই, কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ ফেসবুকের রিলায়েবল লোকজনও লিখছেন যে এটা আসলে ঠিক ধর্ষণের ঘটনা না, এটা এক ধরনের এক্সট্রাম্যারাইটাল রিলেশনস, এরা তাদের এলাকার মানুষজনের কাছে ধরা পড়েছেন বলে এই ধরনের কাজ করা হয়েছে। যদিও এটাও আমরা বলবো, এটা যদি সেটাও হয়ে থাকে, এইরকম বিভৎসতা কেউ করতে পারে না, কোনোভাবেই পারে না, এটা নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই। কিন্তু আমরা ধরে নেই এখন পর্যন্ত এটাই যেহেতু এস্টাবলিশ, এবং যিনি ভুক্তভোগী তিনি ধর্ষণের এবং তাকে নির্যাতনের মামলাই করেছেন, সেই কারণে আমরা এটাকেই প্রাথমিকভাবে ধরে নিয়েই আলোচনা করি। এখন ঘটনা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, একজন নারী এই রকম নৃশংসতার শিকার হয়েছেন, তার একটা ভিডিও এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আলোচনা খুবই পেটি, খুবই ডিভাইসিভ জায়গায় চলে গেছে। এটা নিয়েই অনেকে আমরা কথা বলছি, এবং রাইটলি কথা বলছি, এটা বলা উচিত। একজন নারীর ক্ষেত্রে এই ঘটনা যখন ঘটবে, তখন অনিবার্যভাবেই আমরা সবাই চাইবো যে তার বিচার হোক, খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং বিচারটা যাতে গড়িমসি না হয়। এখানে ভিডিও আছে, অনেক অ্যাকিউজডকে দেখা যাচ্ছে, সো তাদের বিচার খুব দ্রুত হওয়া সম্ভব, আমরা সেগুলো বলবো, সেগুলো করব। একই সাথে আমরা এই আলোচনা আসলে করা উচিত হবে যে শেখ হাসিনার সময় তো শেখ হাসিনার সময়ই ছিল, তার দলের লোকজনই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনায় জড়িত থাকতো, কারণ এই ধরনের ঘটনার সাথে আসলে পাওয়ারের সম্পর্ক আছে, এটা সত্য। তো সেটা যদি হয়ে থাকে, এখন এই সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে নারীরা যখন ধর্ষণ ছাড়াও বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা সেলিব্রেটেড হতে আমরা দেখেছি। সেই ওড়নাকাণ্ডের পর ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে আসা, বা নারীকে প্রকাশ্যে লাথি মারা নেতা, জামায়াতের নেতা, তাকেও ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা, তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাকে পরে ফুলের মালা দিয়ে আনা হয়েছে। এই রকম ঘটনা যখন সমাজে ঘটেছে, সেই সমাজে অনেকের স্পর্ধা বাড়বে, এবং এই মুহূর্তে আসলে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য অনেক পাওয়ার লাগবে সেটাও না, কারণ দেশটা এখন অনেকখানি মবের মুল্লুকে পরিণত হয়েছে। কিছু লোক একত্র হলেই আসলে তার একটা অন্য ধরনের সক্ষমতা তৈরি হয়, সেটা স্টেটের পাওয়ারকেও চ্যালেঞ্জ করতে পারে। বাংলাদেশ সেই জায়গায় চলে গেছে এই সরকারের সময়। এই সমালোচনা আমরা খুব নিয়মিতভাবেই করছি, কিন্তু যেটা আসলেই অ্যালার্মিং সেটা হচ্ছে, আমরা এবার এটাও ধরে নেই, এটাও অবশ্য আলোচনায় এসছে, যিনি এই কাণ্ডের সাথে মূলত জড়িত তিনি আসলে আওয়ামী লীগ করেন, তিনি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন অ্যাক্টিভ রাজনীতি করেছেন। আমরা তর্কের খাতিরে ধরে নিই তিনি বিএনপি করেন, কিন্তু খেয়াল করি আমরা তিনি বিএনপি করেন এই পরিচয়টা দিয়ে বিএনপি যাবতীয় সব, মানে ভবিষ্যতে কি করবে না করবে, এটাকে পলিটিসাইজ করা হচ্ছে। একটা কথা অবশ্য বলে রাখা ভালো, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো একে অপরের দুর্বলতা নিয়ে রাজনীতি করবে, এটা করতে হয়, এটা করা উচিত, কারণ এটা নিয়ম। একটা দল দেখানোর চেষ্টা করবে যে আমি ভালো, আরেকটা দল খারাপ, সেই কারণে তুমি আমার কাছে আসবে। সুতরাং এটাকে আমি রাজনীতির পয়েন্ট অফ ভিউতে মানে জেনারেলি খারাপভাবে দেখি না। কিন্তু একটা ধর্ষণ ঘটেছে, সেই ধর্ষণটাকে
মানে যথেষ্ট তথ্য প্রমাণের আগে, যদিও দু একটা মেইন স্ট্রিম মিডিয়াতে নাকি এভাবেই এসছেন বিএনপির নেতা, এখন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো পোস্ট শেখ হাসিনা কিভাবে কাজ করছে আমরা আসলে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম গ্রুপের কাছে তারা চলে গিয়ে 180 ডিগ্রি উল্টো কথাবার্তা বলছে। সো এটাও একটা খুব ইন্টারেস্টিং টাইম। হোয়াট এভার, এটা যখন এসছে তখন এটাকে ওইভাবে দৃষ্টিভঙ্গিতে না দেখে একটা অপরাধ ঘটেছে, এবং বিএনপি তারাও যেন এই ব্যাপারে তাদের সতর্কতা হয়, এই অ্যালার্মিংও দেওয়া যায় যে তাদের দলের লোকজন যখন এটা করবে। কিন্তু এটা দিয়ে ঘায়েল করা, মানে আমরা যে কথাটা বারবার বলতে চাচ্ছিলাম, যেটা আমার কাছে অ্যালার্মিং মনে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির সাথে আছে বা আওয়ামী লীগের সাথে যুক্ত থাকা দলগুলো ছাড়া পরস্পরের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী হবে, আমরা এটা চেয়েছিলাম। কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, শত্রুতামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে, শত্রুতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে। এগুলো প্রবলেম হয় কি, এগুলো একটা যে কোনো দল থেকে হোক, এটা যদি বিএনপির দিক থেকে জামায়াত বা অন্য কোনো দলের প্রতি হয়, আবার অন্য কোনো দল থেকে বিএনপির প্রতি হয়, শত্রুতা পাল্টা শত্রুতা তৈরি করে। প্রতিটা অ্যাকশন সেটা যে ধরনের হয়, অ্যাকশন যদি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, রিয়াকশনও প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে। অ্যাকশন যদি শত্রুতামূলক হয়, রিয়াকশন শত্রুতামূলকই হবে। এটা যে পক্ষ থেকেই হোক না কেন, আমরা এই ভয়টা পাই যে বাংলাদেশে ভবিষ্যতের রাজনীতিতে দলগুলোর মধ্যে শত্রুতাপূর্ণ মানসিকতা দেখা যাবে। এটা আসলে খুবই ভয়ঙ্কর। আমরা এই জিনিসটা কোনোভাবেই আসলে নিতে পারি না। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সিরিয়াসলি। কিন্তু এটারই আলামত দেখা যাচ্ছে এই ঘটনায়। সবচেয়ে বড় ফাইন্ডিং সম্ভবত এটা। আর একই সাথে এটা একটা বড় ফাইন্ডিং যে একটা রাজনৈতিক রং আছে বলে এটা নিয়ে প্রচুর শোরগোল আছে, প্রচুর কথাবার্তা আছে। এটা যদিও দেখার ব্যাপারের সাথে রাজনীতির শক্তির দেখানোর মানে রিলেশনস আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। কিন্তু তারপর এটা এত আলোচিত হয়েছে মূলত এই কারণে, প্রতিপক্ষকে ঘায়েল করার একটা অস্ত্র পাওয়া গেছে এইভাবে। এটা না হোক, বাংলাদেশে একজন নারী এই বিভৎসতার শিকার হয়েছেন। এটা কার দ্বারা হয়েছেন, কিভাবে হয়েছেন, প্রত্যেকটা নাগরিকের তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া সবচেয়ে জরুরি ছিল। নির্যাতিত হওয়া এবং সেটা ভিডিও করে সেটা ছেড়ে দেয়া, এর চেয়ে বিভৎস কিছু তো আসলে হতে পারে না। সো আমাদের সব কিছু ছড়িয়ে রেখে এই জায়গায় দাঁড়ানো উচিত। রাজনীতি সব কিছু নিয়ে করা যাবে, কেউ কেউ বলে সব কিছু নিয়ে কি রাজনীতি করা যাবে, কিন্তু আমরা বারবার যে কথাটা বলতে চাইছি, আমাদের রাজনীতি যেন রাজনীতি হয়। রাজনীতি মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, রাজনীতি মানে শত্রুতা না। এই ব্যাপারটা জরুরি।